আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমি তোদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোরা সবাই জানিস আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফিলিংসে ভরপুর, বেসিকে পরিপূর্ণ স্থির তড়িতের উপর আমরা একটা ক্লাস করব ইনশাআল্লাহ। বলছি আজকে আমরা ক্লাসে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে, প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমার একদম প্রথম প্রেমের প্রথম মুহূর্তের ফিলিংস। সেটার জন্য একটু ওয়েট করতে হবে এবং সেটা দিয়ে আমরা ক্লাস শুরু করব। আমাদের সাথে মারিয়া জয়েন করলে এই মুহূর্তে, আমাদের সাথে মুনতাসির রায়হান জিদা খেলা হবে, অবশ্যই আজকে খেলা হবে। তো তোরা সবাই একটু কাজ কর, সবাই দুইজন করে বন্ধুকে মেনশন কর, মেনশন করে কমেন্টে লিখতাম। ইয়েস, আমরা তাহলে এখনই ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসে আমার সাথে থাকতে হবে একদম শেষ পর্যন্ত, তাহলে আমরা ফিজিক্সের রিয়েল ফিলিংসটা নিতে পারবো, প্রত্যেকটা জিনিস ফিল করতে পারবো, হৃদয় দিয়ে অনুধাবন করতে পারবো। তো সবাই এই জায়গায় বন্ধুদের কমেন্টে মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে লেখো ডান। তো আমার প্রথম প্রেমের গল্প, তাই না? প্রথম প্রেমের প্রথম মুহূর্ত, ফিল দ্যাট। এটা আসলে এক্সাইটিং একটা জিনিস, অনেকে হয়তো বুঝতে পারতেছিস। হ্যাঁ, তো আমি যখন প্রথম তার ভালোবাসা অনুভব করতে পারলাম, প্রথম আমি যখন তার ভালোবাসা ফিল করতে পারলাম, তখন চারপাশ থেকে কেমন যেন একটা অজানা শক্তি আমার ভিতরে ভর করলো। আমার হার্টবিট বেড়ে গেল, আমার হৃদকম্পন বেড়ে গেল, আমার নিঃশ্বাস ঘন হয়ে আসলো। আমি বুঝলাম না কোথায় থেকে কি যেন হয়ে যাচ্ছে। এই জায়গায় চারপাশে একটা আলোক ছটা মনে হয় চারপাশ থেকে আমাকে আলোকিত করে ফেললো। এই আমি আমার প্রথম প্রেমের প্রথম মুহূর্তের অনুভূতিগুলো ব্যক্ত করতে গিয়ে কি বললাম, যে এই যে আমার ভালোবাসা অনুভব করা, এই ফিল করা, আমার হৃদকম্পন বেড়ে যাওয়া বা হার্টবিট বেড়ে যাওয়া, আমার নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া, প্রত্যেকটা জিনিস যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বা তড়িৎ। এই যে আমি তোদের সাথে লাইভ ক্লাসে ইন্টারঅ্যাকশন করতেছি, এখানে আমরা ক্যামেরার ফাংশন দেখতেছি, আমরা এখানে দেখতেছি লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে। তুমি চারপাশে তাকাইলে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে তড়িৎ। প্রত্যেকটা জিনিস ইলেকট্রিসিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি ইলেকট্রিসিটি বা চার্জের চলাচল না থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো রাসায়নিক বিক্রিয়া হতো না, গাছরা খাবার তৈরি করতে পারতো না। আমার ভেতরের যত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে সবই কিন্তু ইলেকট্রন পাসিং এর ফলাফল। তার মানে যাই কিছু দেখতেছি সবকিছু হচ্ছে তড়িৎ। আজকে আমরা ফিল করার চেষ্টা করব এই তড়িৎ জিনিসটা কি। বলো না, একটু সবাই বল, 2 আর 2 যোগ করলে কত হয়? সবাই একটু কমেন্ট করে বলো, 2 আর 2 যোগ করলে কত হয়? সবাই একটু বলো। হ্যাঁ, আমি জানি তোরা সবাই উত্তর দিবি 2 আর 2 যোগ করলে হলো 4। এখন বল তো দেখি 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এটা কি কঠিন না সহজ? অবশ্যই সহজ। তাহলে বল এটা কিসের মতো সহজ? সবাই আমাকে একটু বল, 2 আর 2 যোগ করলে 4, এটা তোরা বললি সহজ। আমার প্রশ্নটা হচ্ছে এটা কিসের মতো সহজ? কিসের মতো সহজ? এভরিবডি প্লিজ। হ্যাঁ, এই জায়গায় তোরা উত্তর দিচ্ছিস যে এটা হচ্ছে পানির মতো সহজ। তার মানে এই তড়িৎ মানে কিছুই না, এই তড়িৎ মানে হচ্ছে পানি। তার মানে তড়িতের সকল ক্রাইটেরিয়া পানির মতো। এবার ধরো আমি দুটো পাত্র নিলাম, এটা একটা পাত্র, আমার এটা আরেকটা পাত্র। খুব ভালো করে বুঝিও, এই পাত্রতেও পানি আছে, একদম পাত্র ভরা পানি। আবার আমি যদি খেয়াল করি এই পাত্রটাতেও পানি আছে। খেয়াল করো, তাহলে এই জায়গায় তড়িৎ মানে পানির জায়গা আমরা কি বলবো? পানি। এবার পানির ক্ষেত্রে কি প্রবাহিত হয়? আমরা বলতে পারবো পানির অণু বা পানির পরমাণু প্রবাহিত হয়। আর তড়িতের ক্ষেত্রে প্রবাহিত হয়, তড়িতের একক হচ্ছে আধান, আমরা বলতে পারবো যে আধান। আরো যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে হয়তো বলবো ইলেকট্রন। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি এই দুইটা পাত্রকে সংযুক্ত করে দিতে চাচ্ছি। তাহলে দুইটা পাত্রকে আমি যদি সংযুক্ত করে দেই তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো। এই জায়গায় বলো তো দেখি, আমি যদি এই দুইটা পাত্রকে সংযুক্ত করে দেই তাহলে আমরা জানি পানি প্রবাহিত হবে।
এটা হচ্ছে আমাদের প্রথম পাত্র এবং ট্রাই টু ফিল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাত্র। আমাকে একটু বলো তো দেখি পানি কোন পাত্র থেকে কোন পাত্রে প্রবাহিত হবে? সবাই প্লিজ এভরিবডি শেষ পর্যন্ত থাকতে হবে আজকে, যে পানি কোন পাত্র থেকে কোন পাত্রে প্রবাহিত হবে। তোরা সবাই বুঝে গেছিস পানি প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে প্রবাহিত হবে। এই যে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে কে প্রবাহিত হচ্ছে? পানির প্রবাহ। আর এই যেমন তড়িৎ মানে হলো পানি, তাহলে পানির প্রবাহ মানে সেটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তার মানে এই জায়গায় যে আমি পানির প্রবাহ পাচ্ছি সেটা আসলে আমার তড়িৎ প্রবাহ I। এখন তুমি একটা জিনিস তাহলে বলো তো দেখি, এই যে পানি কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে এটা কি? আচ্ছা আমাকে বল এখানে পানি কোন পাত্রে পানি বেশি আছে, এটাকে আমি আরেকটু চিকন করে দেই, এখান করে চিকন করে দেই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমাকে বলো যে কোন পাত্রে পানি বেশি আছে, প্রথম পাত্রে পানি বেশি আছে না দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে? আমি জানি তোমার উত্তর হবে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে, কিন্তু আমি যখন এই দুইটা পাত্রকে সংযুক্ত করে দেব তখন পানি কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে? প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে যাবে। তাহলে পানির প্রবাহ কি পানির পরিমাণের উপর নির্ভর করে না উচ্চতার উপর নির্ভর করে? কথা বলো, পানির প্রবাহ কি পানির পরিমাণের উপর নির্ভর করে না উচ্চতার উপর নির্ভর করে? সবাই এভরিবডি, পানির প্রবাহ কি পানির পরিমাণের উপর নির্ভর করবে না উচ্চতার উপর নির্ভর করবে? ইয়েস, পানির প্রবাহ পানির উচ্চতার উপর নির্ভর করবে। আর এইটা হচ্ছে আমাদের এই পাত্রের উচ্চতা, আর উচ্চতাকে আমি যে নামে তড়িতে ডাকি সেটা হলো বিভব। তার মানে পানির ক্ষেত্রে উচ্চতাটা যে জিনিস আর তড়িতের ক্ষেত্রে বিভবটা সে জিনিস। এখন তুমি আমাকে বলো তো দেখি, তার এইটার উচ্চতা হচ্ছে এইটা, এই পাত্রের উচ্চতা হচ্ছে পুরোটা। তাহলে আমরা যদি চিন্তা করি, খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত এই দুইটা পাত্রের উচ্চতা সমান, তাহলে এই অংশটুকু হচ্ছে আমার উচ্চতার পার্থক্য। আর উচ্চতার পার্থক্য মানে কি? উচ্চতার পার্থক্য মানে হচ্ছে বিভব পার্থক্য। খুব ভালো করে, কারণ উচ্চতা মানে হলো বিভব, তার মানে উচ্চতার পার্থক্য মানে হলো বিভব পার্থক্য। তাহলে আমাকে একটু বলো তো দেখি কতক্ষণ প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি প্রবাহিত হবে? প্লিজ ফিল করে বলো, কতক্ষণ প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি প্রবাহিত হবে? কতক্ষণ প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি প্রবাহিত হবে? তাহলে আমরা জানি কতক্ষণ প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি প্রবাহিত হবে? যতক্ষণ এই প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রের উচ্চতার পার্থক্য থাকবে। যদি ঘটনাটা এরকম হয় প্রথম পাত্রের উচ্চতা আর দ্বিতীয় পাত্রের উচ্চতা সমান হয়ে গেছে পানির উচ্চতা, তখন কিন্তু আর পানি প্রবাহিত হবে না। তাহলে খেয়াল করো, তাহলে পানির প্রবাহ নির্ভর করতেছে হচ্ছে উচ্চতার পার্থক্যের উপরে। কতক্ষণ পানি প্রবাহিত হচ্ছে? যতক্ষণ উচ্চতার পার্থক্য থাকতেছে। আর উচ্চতার পার্থক্য শূন্য হয়ে গেলে বা দুইটা পাত্রের উচ্চতা সমান হয়ে গেলে তখন কোনো পানি প্রবাহিত হয় না। তাহলে আমাকে বলো তো দেখি উচ্চতার পার্থক্য মানে কিসের পার্থক্য? বিভব পার্থক্য। তাহলে সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, কতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে? সবাই প্লিজ কতক্ষণ? দেখো ততক্ষণই পানি প্রবাহিত হয় যতক্ষণ উচ্চতার পার্থক্য থাকে। তার মানে ততক্ষণই তড়িৎ প্রবাহিত হবে যতক্ষণ, বলো সবাই বলো, কমেন্ট বলো, তাহলে ততক্ষণই তড়িৎ প্রবাহিত হবে যতক্ষণ তাহলে আমরা বুঝতে পারতেছি ততক্ষণ তড়িৎ প্রবাহিত হবে যতক্ষণ বিভব পার্থক্য থাকবে। আর যখন আমাদের এই জায়গায় যখন দুই প্রান্তের বা দুই বিন্দুর বিভব সমান হয়ে যাবে তখন সেখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এখন ধরো আমি এখন তো লাইট জ্বলতেছে মানে কি আমাদের যে সুইচ
সুইচ বোর্ড এবং আমাদের বাল্বের মধ্যকার বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য আছে বলে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি যখন সুইচ বন্ধ করে দেব তখন কিন্তু আর কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে সুইচ বোর্ডের ওই প্রান্তের বিভব আর বাল্বের এখানকার বিভবটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তার মানে সুইচ প্রদান করা অর্থ হচ্ছে বিভব পার্থক্য সৃষ্টি করা। খুব ভালো করে বুঝো, সুইচ দেওয়া, সুইচ অন করা মানে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করা। সবাই আমাকে বলো যে এই ব্যাপারগুলো তোমরা ফিল করতে পারছো কিনা, এই ব্যাপারটুকু তোমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারতেছো কিনা। এবং আমাদের ক্লাসের মেইন পয়েন্ট, মেইন জিনিস, মেইন ফিলিংস গুলা কিন্তু সামনে চলে আসবে। তো এখনো যে সকল লক্ষ্মী ছোট ভাই ছোট বোনেরা তোরা ক্লাসটা শেয়ার করিসনি, তোরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার কর। শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে আরো অনেক অনেক বেশি বন্ধু তোদের আজকের ক্লাসে জয়েন করতে পারবে এবং আজকের ক্লাসের ফিলিংসটা নিতে পারবে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখ ডান যে ভাই আমি ক্লাস শেয়ার করছি। দেখো এবার আমরা একটা জিনিস চিন্তা করি যে এই যে এখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, খুব ভালো করে বুঝিও, পানি প্রবাহিত হচ্ছিল, এই জায়গাটা কি করছে, এই জায়গাটা কিন্তু পানির নরমাল ফ্লোতে বাধা সৃষ্টি করছে। এই জায়গাটা পানির নরমাল প্রবাহে বাধা সৃষ্টি করে। আর এই যে জিনিসটা তড়িতের প্রবাহে বাধা সৃষ্টি করে আমরা সেই জিনিসটাকে বলি রোধ। খুব ভালো করে বুঝিও। তাহলে রোধ কি, এই যে রাস্তাটা শুরু হয়ে যাওয়া তার মানে এখানে রোধ থাকা। তাই রোধ কি করে, তড়িতের প্রবাহে বাধা সৃষ্টি করে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এই রাস্তাটাকে আমি এখানে একটু জুম করি, জুম করে আঁকার চেষ্টা করি। দেখো তাহলে আমার এখানে রাস্তাটা ছিল ধরো এই রকম, এটা ছিল আমাদের রাস্তা। তো এই রাস্তার এই পাশে এখানে আমি একটা ইলেকট্রনের বস্তা ঢুকাইতে চাচ্ছি, ইলেকট্রনের বস্তা ঢুকাইতে চাচ্ছি। ধরো এটা হচ্ছে ইলেকট্রনের বস্তা। এখন বলো তো দেখি এই রাস্তাটা দিয়ে এই ইলেকট্রনের বস্তা প্রবেশ করতে পারবে কি পারবে না, বা প্রবেশ করতে পারবে কি পারবে না, বলো ভাই সবাই আমাকে বলো যে এই চিকন রাস্তাটা দিয়ে এই ইলেকট্রনের মোটা বস্তাটা প্রবেশ করতে পারবে কি পারবে না। তাহলে এখান দিয়ে কিন্তু এই ইলেকট্রনের বস্তা কোনোভাবে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রবেশ করতে গেলে কি করতে হবে, এই ইলেকট্রনের বস্তার পশ্চাৎ দেশে তোমাকে একটা লাথি দিতে হবে জোরে। তার মানে এখানে আঘাত করতে হবে। এই যে আমি এই ইলেকট্রনের বস্তার পশ্চাৎ দেশে যে জিনিসটা দিয়ে আঘাত করি সেই জিনিসটার নামই হলো বিভব পার্থক্য। তার মানে এই বিভব পার্থক্য হলো পশ্চাৎ দেশে লাথি দেওয়ার কাজ করে। তার এই বিভব পার্থক্য দিয়ে যখন আমি পশ্চাৎ দেশে লাথি দেই তখন এই ইলেকট্রনের বস্তার মুখটা শুরু হয়ে এ পাশ দিয়ে প্রবেশ করে। তখন আমি এ পাশ দিয়ে কি পাচ্ছি, ইলেকট্রনের প্রবাহ পাচ্ছি। আর এই ইলেকট্রনের প্রবাহ পাওয়া মানে তড়িৎ প্রবাহ পাওয়া। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমার এই পশ্চাৎ দেশে লাথির ব্যবস্থাটা যদি না থাকে, অর্থাৎ বিভব পার্থক্যটা যদি শূন্য হয়, তার মানে এই পাশে লাথি দেওয়ার মতো কেউ থাকলো না, তখন কিন্তু এই ইলেকট্রনগুলা এই রোধ পার হয়ে এ পাশে যেতে পারবে না। তার মানে আমি কোনো প্রকার তড়িৎ প্রবাহ পাবো না। ব্যাপারটা ফিল করতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই কাইন্ডলি আমাকে একটু জানাও যে তোমরা ব্যাপারগুলো ফিল করতে পারছো কিনা। আর যদি ফিল করতে পারো তাহলে কমেন্টে লেখো যে ভাইয়া ফিল করতেছি, ভাইয়া আমি বুঝতে পারতেছি। আর তোমরা যখন ব্যাপারগুলো ফিল করতে পারবে তখন দেখবে যে ইলেকট্রিসিটি তোমার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না, তোমার কাছে আকর্ষণীয় মনে হবে। আমি একটা কথা প্রায়ই বলি যে সারা রাত প্রিয়তম বা প্রিয়তমার সাথে রাত কাটানোর চাইতে ফিজিক্সের সাথে রাত কাটানোটা অনেক অনেক বেশি আকর্ষণীয় হতে পারে যখন তুমি ফিজিক্সকে ফিল করতে পারবা। চলো না ভাইয়া আমরা আজকে একটু একসাথে ফিজিক্সটাকে ফিল করার চেষ্টা করি। তো এই জায়গায় যে হ্যাঁ প্রলয় বলছে ফিল করতে পারতেছি। তো তোরা কে কেমন ফিল করছিস, প্রত্যেকটা ব্যাপার বুঝতে পারতেছিস কিনা আমাকে একটু জানা। মন্দিরা ব্যানার্জি বুঝতে পারছিস, থ্যাংক ইউ। আমাদের সাথে ফেরদৌস বলছিস ফিল করতে পারছিস, দ্যাট গ্রেট। তো একটু বাকিরা বল ইয়েস আমাদেরকে ফিল করে করতে হবে, হৃদয় দিয়ে অনুধাবন করে করতে হবে। তো আকাশ তালুকদার কোপাচ্ছ, তো কোপাচ্ছ ঠিক আছে, সাথে ব্যাপারগুলো একটু ফিল করার চেষ্টা করো। এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে এই জায়গায় তাহলে রোধ কি করে,
রোদ তোমার তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে, কিন্তু বিভব পার্থক্যটা কি করে, এই যে পশ্চাৎ দেশে ধাক্কা দেওয়ার কাজটা করে, আর ধাক্কা দিয়ে এই পাশ দিয়ে আমি ইলেকট্রনের ফ্লো পাই, তার মানে তড়িৎ প্রবাহ পাই। আমাকে একটা কথা বলো তো দেখি, এই পানিটা কোথায় রাখা হয়েছে? পানিটা রাখা হয়েছে পাত্রের মধ্যে। খুব ভালো করে বুঝিও। তাহলে আমি পানি রাখছি কোথায়? পাত্রে। এই জায়গায় আমি পাত্রে রাখছি হলো পানি। আমাকে বলো তো দেখি, এই জায়গায় কোন, এখানে প্রথম পাত্রে পানি বেশি আছে না দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে? সবাই আমাকে বলো, প্রথম পাত্রে পানি বেশি আছে না দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে? এখন তোমরা কিন্তু বুঝতে পারতে সবাই আনসার দিতে যে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে। তার মানে কতটুকু পানি থাকবে এটা কি উচ্চতার উপর নির্ভর করে না অন্য কোনো কিছুর উপর নির্ভর করে? এখন কতটুকু পানি থাকবে এটা নিশ্চিত আমরা বুঝলাম, উচ্চতার উপর নির্ভর করে না। কতটুকু বেশি পানি থাকবে সেটা নির্ভর করে হচ্ছে আয়তনের উপর। কারণ আমি দেখতেছি দ্বিতীয় পাত্রটার আয়তন বেশি, প্রথম পাত্রের আয়তন কম। এখন এই জায়গায় আমরা যে পাত্র ব্যবহার করতেছি তড়িতের ক্ষেত্রে, এই পাত্রটাকে বলা হয় হচ্ছে ধারক। আর এই যে আমরা আয়তন বলতেছি, এই আয়তনকে তড়িতের ভাষায় ডাকা হয় হচ্ছে ধারকত্ব। সবাই আমাকে বলো যে তাহলে পাত্রের কাজ কি? পাত্রের কাজটা হচ্ছে পানি ধারণ করে রাখা। তাহলে ধারকের কাজটা কি হবে? ধারকের কাজটা হবে তড়িৎ ধারণ করে রাখা বা চার্জ ধারণ করে রাখা। তাহলে বলো, আমরা বলবো ধারক কাকে বলে? ধারক হচ্ছে সেই ব্যবস্থা যেই ব্যবস্থা চার্জ ধারণ করে রাখে। এখন আমি যদি বইয়ের ভাষায় সংজ্ঞাটা দিতে চাই যে যান্ত্রিক ব্যবস্থা চার্জ ধারণ করে রাখে, আমি সেটাকে বলি ধারক। যে যান্ত্রিক ব্যবস্থা চার্জ ধারণ করে রাখে সেটাকে আমরা বলবো ধারক। এখন কোন পাত্রে পানি বেশি এটা ডিপেন্ড করতেছে কার উপরে? আয়তনের উপরে। তাহলে কোথায় চার্জ বেশি থাকবে বা কোথায় তড়িৎ বেশি থাকবে এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ধারকত্বের উপরে। তাহলে যার ধারকত্ব বেশি তার চার্জ ধারণ করার ক্ষমতা বেশি, যার ধারকত্ব কম তার চার্জ ধারণ করার ক্ষমতা কম। এই ব্যাপারগুলা তোরা কাইন্ডলি একটু বল যে ফিল করতে পারছিস কিনা। যদি ফিলিংস আসে, নেশা আসে, তাহলে আমরা পরবর্তী টপিকগুলোতে যাব। আমরা আজকের ক্লাসে যত ভেতরে যাব ততই মনে হবে আমি থাকি, ফিল করি, হৃদয় দিয়ে অনুধাবন করি। আর এই ফিলিংস গুলো যাতে বন্ধু বান্ধবরা মিস না করে এই কারণে ক্লাসটা শেয়ার করে দেই, দুইজন করে বন্ধুকে কমেন্টে মেনশন করি। আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাক, ইনশাআল্লাহ ফিজিক্সের প্রতি একটু 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 করে ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। একটু আমাকে বল ভালোবাসা তৈরি হচ্ছে কিনা? তাহলে তোদের হয়তো মনে হতে পারে যে ভাইয়া ধারক ব্যাপারটা কি? তোদের হয়তো মনে হতে পারে যে ধারকটা পাত্রের মতো। ধারকটা আসলে পাত্রের মতো না, আমরা পরবর্তীতে দেখব ধারক কেমন। ধারক হচ্ছে একটা যান্ত্রিক ব্যবস্থা, যেই যান্ত্রিক ব্যবস্থায় আমরা চার্জ ধারণ করে রাখতে পারি। সবার কাছে ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? এবং আমরা যে এই তড়িতের ক্লাসটা শুরু করছি, আমি তোদেরকে একটা খুব 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 ভালো ইনফরমেশন দিতে চাই, যে খুব ভালো একটা নিউজ দিতে চাই। আমরা এই তড়িতের ক্লাসটা, স্থির তড়িতের ক্লাসটা একদম এই যে আজকে বেসিক থেকে শুরু করলাম একদম অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, যে কয়টা ক্লাস লাগে এই পেজে ইনশাআল্লাহ। এর কারণে তোদেরকে শিখিও শেখার সাথে রেগুলার থাকতে হবে, রেগুলার কানেক্টেড থাকতে হবে, রেগুলার ইনফরমেশন গুলা জানতে হবে। তাহলে তোরা এই ক্লাসগুলোর কোনোটাই মিস করবি না। আচ্ছা আমাকে বলতো, তোরা কি সবাই শিখিও শেখার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছিস? আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা যে ক্লাসগুলো নেই সেগুলোর কিন্তু ভিডিওগুলো আপলোড দিয়ে দেওয়া হয়। সবাই ইউটিউব শিখিও শেখার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছিস কিনা আমাকে একটু বল। তো অনেকে আমাদের সাথে সবাই বুঝতে পারছিস, আমার ঘেমে যাওয়াটা ব্যাপার না, নেশায় আমার পেশা। ও দ্যাটস গ্রেট, সুন্দর ফিল করতে পারছিস ফেরদৌস, থ্যাংক ইউ। তো মন্দিরা ব্যানার্জি বলছে তোমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। ও ওয়াও দ্যাটস গ্রেট, হ্যাঁ ফিল ফিজিক্স, লাভ ফিজিক্স। আঞ্জুমান আজাদ বলছে নেশা লাগিলো রে, ফিজিক্সের প্রতি নেশা লাগিলো রে। সুন্দর, এই নেশাটা ইম্পর্টেন্ট। ও দ্যাটস গ্রেট। তো ফেরদৌস বলছে এডিক্টেড হয়ে গেছে, থ্যাংক ইউ। ইশরাক বলছে আলহামদুলিল্লাহ, আকি আলমগীর একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে, আমি চাই ভালোবাসা অনেক বেশি তৈরি হোক, সাথে শিখিও শেখার প্রতি ভালোবাসাটাও তোমার অনেক অনেক বেশি তৈরি হোক, এই প্রত্যাশাটা কিন্তু থাকবে।
তো আমাদের সাথে আকাশ তালুকদার আছে, আমাদের সাথে পিউলি ভৌমিক, হ্যাঁ ভালোবাসা তৈরি হচ্ছে ভাইয়া, আফসার আলিমিন এনামুল জি তৈরি হচ্ছে। তো এই জায়গায় ফাইম আহমেদ রনি বলছে যে আপনি তুই করে বলেন কেন? আমি অলওয়েজ সবাইকে তুই করে বলি, কারণ আমি বিশ্বাস করি যারা আমার ক্লাসে থাকে ওরা আমার আপনজন, আপন ছোট ভাই আপন ছোট বোনের মতো। আমি আমার ছোট ভাই ছোট বোনদের তুই করে বলি, তোমাদেরকেও তুই করে বলি। তো মন্দিরা ব্যানার্জি ইয়েস ব্যাক থ্যাংক ইউ। তো শান্তিয়ার তাসনিম সূচি আছে, আমাদের সাথে আল মুনতাসির ফাহিম আছে, ওয়াও গ্রেট। ইমন বলছে ও কেবল জয়েন করলো, যারা কেবল জয়েন করছিস তারা ক্লাস শেয়ার করে ফেল, তাহলে বন্ধুরা ক্লাস করতে পারবে। তো আমরা যতই ভেতরে যাব ততই ফিলিংস বেশি বেশি করে আসবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এই জায়গায় আমরা জানলাম রোদ কি করে, রোদ তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে, রোদ তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। তো এই ব্যাপারটায় তোমার এখনই খটকা লাগা শুরু হবে যখন আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। আমরা আজকে বাংলা সিনেমার গল্প দেখব। বাংলা সিনেমার শেষ দৃশ্যে হিরো আর হিরোইনের মধ্যে কি হয়, হিরোইন আর ভিলেনের মধ্যে কি কি ঘটনা ঘটে, প্রত্যেকটা ঘটনা এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলো না, এই জায়গায় ধরো এইটা হচ্ছে আমার একটা রোদ, মানে একটা পরিবাহী তার যার চলার পথে বাধা আছে, বাধা আছে। এখন আমি ছলে বলে কৌশলে কোনো ভাবে আমি এই পাশ দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকাইলাম। খুব ভালো করে বুঝিও, খুব ভালো করে বুঝিও। তাহলে ছলে বলে কৌশলে কোনো ভাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকাইলাম। দেখো তো ভাইয়া এখানে রোধ আছে না নাই? আছে। তাই রোধ কি করবে? তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে। তাহলে রোধের কাজই কি করা? তড়িৎ প্রবাহ এইভাবে ঢুকতে যাবে, রোধ দুই পাশ দিয়ে বলবে খবরদার বেটা আসবি না। তার মানে রোধ কিন্তু তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে। তাহলে বাধা সৃষ্টি করলে আমি কি এই পাশে আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, না 5 অ্যাম্পিয়ারের চেয়ে কম কারেন্ট পাবো? বলতো দিস ভাই প্লিজ, আমি জানি তোরা সবাই সঠিক উত্তর করবি। আমি কি এই পাশ দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, না 5 অ্যাম্পিয়ারের চেয়ে কম কারেন্ট পাবো? সবাই এভরিবডি প্লিজ। তাহলে আর তোরা সবাই সঠিক উত্তরই করছিস। আপাতত মনে হচ্ছে যে আমরা এই পাশ দিয়ে 5 অ্যাম্পিয়ার কম কারেন্ট পাবো। তাহলে 5 অ্যাম্পিয়ারের কম কারেন্ট পাবো, তাহলে কয় অ্যাম্পিয়ার পাবো? সাপোজ 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। তাহলে এখানে যে লোডটা আছে এই লোডটা কি বসে থাকবে? না, এও কি করবে? বাধা দেওয়া শুরু করবে। তাহলে এ যদি বাধা দেওয়া শুরু করে এখানে কি আর 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো? না, কয় অ্যাম্পিয়ার কারেন্ট পাবো? আমরা হয়তো এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। ব্যাপারটা তো তাই হওয়া উচিত, তাই না? হ্যাঁ, সবাই আমাকে বলতে দেখি ব্যাপারটা ঠিক তাই হওয়া উচিত কিনা। এবার হ্যাঁ, সবাই বলছে যে ব্যাপারটা তাই হওয়া উচিত। তবে দুই একজন এই জায়গায় দুই একজন আমাদের এটার ইয়াও করছে, প্রতিবাদ করছে যে না ভাই এটা হতে পারে না। তাহলে দেখি প্রতিবাদকারীদের ভাষা ঠিক হয় না হচ্ছে সবার কথাটাই ঠিক হয়। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, কিন্তু আমার মজার ব্যাপারটা হচ্ছে এতক্ষণ তোরা যে উত্তরটা দিচ্ছিলি সব উত্তর হলো ভুল, সব উত্তর ভুল। ব্যাপারটা কেমন? আমি যদি ছলে বলে কৌশলে কোনোভাবে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকাই, তাহলে আমি এখানেও 5 অ্যাম্পিয়ার কারেন্টই পাবো। এই রোধের মধ্য দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, এই পাশেও আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এর মধ্য দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, এখানেও আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এখানেও আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। তাহলে এখন হয়তো তুই প্রশ্ন করতে পারিস, ভাইয়া সবগুলোর মধ্য দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্টই যায় তাহলে এই রোধগুলো তাহলে কি করলো? আপনি তো একটু আগেই বললেন রোধের কাজ হলো তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করা। তো ও তাহলে বাধা দিতে পারলো কিভাবে? তো তো বাধা দিতে পারে নাই। আচ্ছা, রোধ বাধা দিতে পারছে না পারে নাই এই কনসেপ্ট আমাদের পড়ে। আমরা আগে আপাতত দেখার চেষ্টা করি যে সবগুলা রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে কিনা। এটা আগে আমরা একটু ফিল করার চেষ্টা করি যে আসলে সবগুলা রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে কিনা। তো চল, আমরা একটু আগে বলছিলাম তড়িতের সবকিছু পানির মতো। তো খেয়াল কর, এই পাশে তড়িৎ প্রবাহিত হয়, তার মানে এটা একটা রাস্তা। আমাদের এটা এরকম একটা রাস্তা বা খাল বা নদী। এর ভেতরটা যেমন ইলেকট্রনে পরিপূর্ণ, এর ভেতরটা ঠিক সেরকম পানিতে পরিপূর্ণ। আমরা জানি ইলেকট্রন বা আধান এটা সমান হলো পানির অণু, তাহলে এর ভেতরটা পানিতে পরিপূর্ণ। এখন আমার প্রশ্ন, এর চলার পথে মাঝে মাঝে রোধ আছে,
এখানেও চলার পথে মাঝে মাঝে রোদ আছে, তার মানে রাস্তা শুরু হয়ে গেছে। একটু আগে আমরা বুঝাইতেছিলাম রাস্তা শুরু মানে রোদ। তাই তুমি কি করছো, নতুন করে এখানে 5 এম্পিয়ার কারেন্ট ঢুকাইছো, তার মানে নতুন করে এখান দিয়ে তুমি কিছু 5 লিটার পানি ঢুকাইলা। খুব ভালো করে বুঝিও যে এখান দিয়ে তুমি 5 লিটার নতুন পানি ঢুকাইলা। তাই আমাকে বলো তো দেখি, এই পাশ দিয়ে যে তুমি 5 লিটার পানি ঢুকাইছো, তাই এই সরু পথের মধ্য দিয়েও কয় লিটার যাবে? এই 5 লিটার পানি যে নতুন করে ঢুকাইলা, তাই এর ভেতর দিয়েও কয় লিটার যাবে? অবশ্যই 5 লিটার যাবে। এর ভেতর দিয়েও কয় লিটার যাবে? অবশ্যই 5 লিটার যাবে। এর মধ্য দিয়েও 5 লিটার, এর মধ্য দিয়েও 5 লিটার। তাই আমরা বুঝলাম ছলে বলে কৌশলে আমি যদি কোনোভাবে এপাশ দিয়ে নতুন করে 5 লিটার পানি ঢুকাইতে পারি, তাহলে রাস্তা যত মোটাই হোক বা সরুই হোক, সবগুলোর মধ্য দিয়েই 5 লিটার 5 লিটার 5 লিটার করে পানি প্রবেশ করবে। তার মানে আমরা কিন্তু পানির ধর্ম দিয়ে এটা বুঝলাম যে ছলে বলে কৌশলে কোনোভাবে যদি আমি এখান দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট ঢুকাই, তাহলে এপাশ দিয়েও 5 এম্পিয়ার যাবে, এপাশ দিয়েও 5 এম্পিয়ার যাবে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে 5 এম্পিয়ার যাবে। এই পর্যন্ত ব্যাপারটা ফিল করতে পারছিস কিনা আমাকে একটু জানা। আর এইটা ফিল করতে পারলে এখন আমরা যে কাজটা করব, যে রোধ কিভাবে বাধা সৃষ্টি করে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। এইটা এই যে সবগুলোর মধ্য দিয়ে যে 5 এম্পিয়ার কারেন্ট যাবে, এটা তোরা ফিল করতে পারছিস কিনা এটা আমাকে একটু বল। এটা ফিল করতে পারলে আমরা দেখব রোধ কিভাবে বাধা সৃষ্টি করে। এখন থ্যাংক ইউ, সবাই ফিল করতে পারছিস। মন্দিরা ব্যানার্জি বলছি বুঝছিস, আমি প্রত্যেকের কথা শুনতে চাই কে কতটুকু বুঝলি। তো এই জায়গায় আকাশ তালুকদার বলছি চয়কার চকচকা ফায়কার পকপকা, দ্যাটস গ্রেট। রফিক ইসলাম এই জায়গায় ফিল করতে পারছিস, ফিল করে বসে আছো, ও দ্যাটস গ্রেট। নজরুল বলছিস যে হ্যাঁ ফিল করতে পারছিস, থ্যাংক ইউ। তোরা যখন ফিল করতে পারিস তখন আমার ব্যাপারটা ভালো লাগে, কারণ ফিজিক্স ইজ ফিলিংস। লাভ সবাই বল ফিজিক্স ইজ ফিলিংস, সো ফিল ফিজিক্স, লাভ ফিজিক্স। এই জায়গায় আমরা এবার একটু বোঝার চেষ্টা করব যে রোধ কিভাবে বাধা সৃষ্টি করে। এবার আমি ছোট্ট একটা কাজ করতেছি, এখানে কারা কয় ভাই বোন এটা আমাকে একটু বলো তো দেখি। কারা কয় ভাই বোন এটা আমাকে একটু বলো, তোমরা কারা কয় ভাই বোন, আমাকে এই প্রশ্নটার উত্তর একটু জানতে হবে। তো এখানে শাফিন বলছে তারা দুই ভাই বোন, সুন্দর গ্রেট। তো হচ্ছে এই জায়গায় মুক্তা বলছে হচ্ছে 3 জন, মারিয়া বলছে 2 ভাই বোন, পিউলি ভৌমিক বলছে 2 ভাই বোন। ওয়াও ওয়াও ওয়াও, কল্যাণরা 2 ভাই বোন। কেউ নাই যে হচ্ছে এক বাপের এক ছেলে বা এক মেয়ে, অর্থাৎ এক ভাই এক বোন, মানে শুধু এক ভাই না এক বোন, একজনই সন্তান, বাবার একমাত্র। আল্লাহ সবাই দেখি সবারই আছে এক ভাই জাস্ট এক ভাই অথবা জাস্ট এক বোন, মানে তুমি তোমার বাবার একমাত্র সন্তান, কেউ নাই। আচ্ছা যাই হোক, আমরা চিন্তা করতে পারি যে হচ্ছে দুইজন একই অফিসে দুইজন বাবা চাকরি করেন, একই অফিসে দুইজন বাবা চাকরি করেন, এই দুইজনেরই বেতন 40,000 টাকা, দুইজনেরই বেতন 40,000 টাকা। এখন খেয়াল করো, ইনার সন্তান হচ্ছে একজন আর ইনার সন্তান হলো 4 জন। এখন খেয়াল করো, ধরো তুমি এবার নিজেকে চিন্তা করো যে তোমরা 4 ভাই বোন, এটা তুমি ভাবো। তাহলে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? এখানে তড়িৎ প্রবাহ মাত্রা হবে I = V/R। তাহলে V এর মান হলো 40, দুই বাবার বেতনই 40,000 টাকা, তাহলে V এর মান হলো 40 আর R এর মান হলো 10। তার মানে এখানে যে প্রবাহ মাত্রা বের হবে 4 অ্যাম্পিয়ার। তার মানে আমি এপাশ দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এই রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। এখন বলো তো দেখি যে এখন এই বাবাও কত বেতন পাইছে? 40,000 টাকা বেতন পাইছে বা 40 ভোল্ট বেতন পাইছে।
তাহলে বেতন পাওয়ার পরে দেখলো তার প্রথম সন্তান এখানে দাঁড়ায় আছে। এখন ধরো তুমি তোমার বাবার সবচেয়ে বড় ছেলে তুমি, তো তোমার বাবা 40,000 টাকা বেতন পাইছে, তাহলে যে টাকাটা বেতন পাইলো তুমি সবচেয়ে বড় ছেলে, তোমাকে সব টাকা দিয়ে দিল। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে বাবা একটু সামনে গেল, সামনে গিয়ে দেখে তো তার আরেক ছেলে আছে, তখন সে আবার পিছনে তোমার দিকে চলে আসলো, চলে এসে বললো যে আব্বু, যে তোমার তো আরেকটা ভাই আছে বা আরেকটা বোন আছে, আমি তো তোমাকে সব টাকা দিয়ে দিছি, তা আমাকে এখন কিছু টাকা দাও, আমি তাকে দেব। তো তুমি কি তখন সেই টাকা দিবা? তুমি বলো না, দেব না, আমি তো একটা আইফোন কিনে ফেলছি, অথবা আমি তো ফোন কিনে ফেলছি, আমার সব টাকা খরচ করে ফেলছি। এখন আমাকে বলো, বাবা কি সামনে আরেকজনের কাছে যাবে, গিয়ে দেখবে আমার আরেক সন্তান, তখন কি আবার পিছনে এসে তোমার কাছে টাকা যাবে? তো আমাকে একটু বলো, বাবারা কি কখনো এই কাজ করে না করে না? সবাই আমাকে বলো, বাবারা কি কখনো এই কাজ করে যে একজন যে আসলো সামনে তাকেই সব দিয়ে দেয়, তারপর সামনে গিয়ে দেখে আমার আরেক সন্তান আছে, তখন সে আবার পিছনে চলে আসে, গিয়ে তোমার কাছে কি কখনো টাকা চায়? তো বাবাদের মাথায় কম বুদ্ধি না বেশি বুদ্ধি? বলো, বাবাদের মাথায় হচ্ছে অনেক বুদ্ধি, তারা কখনো এই কাজ করে না। তারা আগে হিসাব বিকাশ করে আমার সংসারে কয় ছেলে মেয়ে আছে বা সংসারের সদস্য সংখ্যা কয়জন, অতএব আমি কোন রোধের মধ্য দিয়ে আমি কাকে কয় টাকা দেব, বা আমি কোন রোধের মধ্য দিয়ে কয় অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়বো। আমাদের ব্যাটারির ভূমিকাটা অনেকটা বাবার মতো, সে আগেই দেখে নেয় যে তার চলার পথে কতগুলা রোধ আছে, সে আগে এটা হিসাব বিকাশ করে নেয়। হিসাব বিকাশ করে নেওয়ার পরে সে দেখে যে আমি তাহলে কয় অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়বো। যেমন এখানে কারেন্টের মান কত হবে, V এর মান হলো 40 আর R এর মান হবে 10 10 10 10, তার মানে R এর মান হলো 40, তার মানে প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিট অনেক হিসাব বিকাশ করে দেখলো আমি এ পাশ দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়বো, তাহলে এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়লো এটার মধ্য দিয়েও কয় অ্যাম্পিয়ার যাবে, 1 অ্যাম্পিয়ারই যাবে, এ পাশ দিয়েও কয় অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। আমি আলটিমেটলি এ পাশেও কয় অ্যাম্পিয়ার কারেন্ট এ পাশ দিয়ে ঢুকবে, 1 অ্যাম্পিয়ার কারেন্টই ঢুকবে। তার মানে যে কারেন্ট বের হইলো, যেটা বের হয়ে গেছে সেটা আর নতুন করে ঢোকানোর সুযোগ নাই। তাহলে যেটা বের হয়ে গেছে সেটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। তো এখন আমাকে দেখো যে এখানে রোধের মান ছিল কম, কিন্তু প্রবাহ মাত্রা পাওয়া গেছে 4 অ্যাম্পিয়ার, আর এখানে রোধের মান ছিল বেশি, প্রবাহ মাত্রা পাওয়া গেছে 1 অ্যাম্পিয়ার। রোধের মান কম তাই প্রবাহ মাত্রা বেশি, আর এখানে রোধের মান বেশি তাই প্রবাহ মাত্রা কম, 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাকে বলো, রোধ তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারছে কি পারে নাই? এখানে রোধের মান ছিল মাত্র 10 ওহম, এই কারণে ব্যাটারি হিসাব বিকাশ করে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়ছে, আর এখানে রোধের মান হলো 40 ওহম, এই কারণে ব্যাটারি হিসাব বিকাশ করে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়ছে। তার মানে রোধ বাধা সৃষ্টি করতে পারছে কি পারে নাই? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে রোধ আসলে বাধা সৃষ্টি করতে পারলো কি পারলো না। এই জায়গায় বাবাদের মাথায় অনেক বুদ্ধি, অনুরূপভাবে সার্কিটের যে ব্যাটারির মাথায় অনেক বুদ্ধি, সে আগেই হিসাব বিকাশ করে নেয় তার চলার পথে কয়টা রোধ আছে, অতএব আমি কোন রোধের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়বো। সবাই আমাকে বলো যে ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, দেখো তো ঠিক আছে কিনা। ইয়েস, তো প্রণব বলছে ফিল করতে পারছি। সবাই আমাকে বলো যে তোমরা প্রত্যেকটা ব্যাপার বুঝতে পারতেছো কিনা। এবং এখন আমি এই রোধের ভূমিকাটাকে অনেক সময় বলি যে হচ্ছে এই রোধের ভূমিকাটা হলো বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো। সবাই কি বলতে পারবা যে বাংলা সিনেমার শেষ দৃশ্যে কি ঘটনা ঘটে? তার মানে খেয়াল করো, রোধ এখানে বাধা সৃষ্টি করে, রোধ কিন্তু বাধা আগে পরে সৃষ্টি করে না। রোধ যা বাধা দেয়ার, এই বাধাটা সে আগেই দেয়, আগে দেওয়ার পরে ব্যাটারিকে বলে খবরদার তুমি 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ছাড়ো না, কিন্তু যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয় সেটা সবগুলার মধ্য দিয়েই যায়। তার মানে রোধ যা বাধা দেওয়ার আগেই দেয়। তো এই রোধের ভূমিকাটা হচ্ছে বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো। কেউ কি বলতে পারবি যে বাংলা সিনেমার শেষ দৃশ্যে প্রত্যেকটা সিনেমায় একটা কমন ঘটনা ঘটে? কেউ কি বলতে পারবে সেই ঘটনাটা কি? যে
যে বাংলা সিনেমার শেষ দৃশ্যে কি ঘটনা ঘটে? শান্ত কুমার বলছে ভাই আপনি অনেক ভালো বুঝান তাই ফিল করি। আমি আসলে ভালো বুঝাই না, তোমার ফিলিংস অনেক বেশি তাই তুমি ফিল করতে পারো। তো আমাদের সাথে ফেরদৌস বলছে খেলা হবে, অবশ্যই খেলা হবে। তো সবাই আমাকে বলতে বাংলা সিনেমার শেষ দৃশ্যে কি ঘটনা ঘটে। আমি জানি তোরা এক একজন এক এক কথা বলবি, এক একজনের মত হয়তো এক এক রকম হবে, তবে শেষ দৃশ্যে কমন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ভিলেন হিরোর যত আত্মীয় স্বজন আছে, তার বাবা, তার মা, তার যদি খুব ক্লোজ কেউ থাকে, চাচু টাচু যেই থাকুক, সবাইকে সাথে নিয়ে আসে এবং ধরে নিয়ে আসে তার আস্তানায়। সাথে অবশ্যই তার প্রিয়তমাকে তো মাছ নিয়ে আসবে। তো এই জায়গায় যখন আস্তানায় সবাইকে বন্দি করে রাখা হয়, তো সবাইকে রাখা হয় এক জায়গায়। আর যদি কোথাও সেখানে কোচি কোনো ভিলেন থাকে, হিরোইনকে নিয়ে যেয়ে রাখা হয় অন্য জায়গায়। এখন সেখানে হিরোইনকে বেঁধে রাখা হয় আর ভিলেন থাকে হচ্ছে ওই জায়গায়। তখন হিরোইন একটা কমন ডায়লগ দেয়। সেই কমন ডায়লগটা কে কে বলতে পারবে? যে ধরো হিরোইন আছে, ভিলেন আছে আর অন্য সবাই অন্য জায়গায়, তো তখন হিরোইনের একটা কমন ডায়লগ আছে। ভিলেন কিছু একটা করতে চায় আর হিরোইন তখন হাত বাঁধা থাকে এবং একটা কমন ডায়লগ দেয়। সেই কমন ডায়লগটা হচ্ছে যে আমার অমুক থাকতে তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার অমুক বেঁচে থাকতে তুই আমার কিছু করতে পারবি না। এখন এভাবে হিরোইন বাধা অবস্থায় রাত পার হয়ে যায়। এখন সকালে যখন হিরোইন ঘুম থেকে ওঠে চোখ খুলে সে নিজের শরীরের দিকে তাকায় দেখে না, সে তো অক্ষত অবস্থায় আছে, তার কিচ্ছু হয় না। তখন হিরোইন একটা মিষ্টি হাসি দেয়, মিষ্টি হা 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 হা, ভিলেনের দিকে তাকিয়ে হা 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 হা, আমি বলছিলাম না আমার অমুক থাকতে তুই আমার কিচ্ছু করতে পারবি না। কি বলে যে হা হা, আমি বলছিলাম না আমার অমুক থাকতে তুই আমার কিচ্ছু করতে পারবি না। তখন ভিলেনের হাসিটা হয় দেখার মতো, যা করার আগেই করে আসছি। তো ভিলেন কি বলে? যা করার আগেই করে আসছি। এখন ভিলেন যা করার আগেই করে ফেলছে। অনুরূপ ভাবে রোজ যা বাধা দেয়ার এটা পরে দেয় না, রোজ যা বাধা দেয়ার আগেই বাধা দেয়। তুমি হয়তো চিন্তা করতে পারছো যে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলো, সবগুলোর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তার মানে রোদ বাধা দিতে পারে নাই। কিন্তু রোদ তখন একটা অট্ট হাসি দিয়ে বলে হা 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 হা, আমি তো যা বাধা দেয়ার আগে দিয়ে ফেলছি। যদি এখানে দুইটা রোদ কম থাকতো, এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতো না, আরো বেশি কারেন্ট ঢুকতো। সবাই আমাকে বলো যে ব্যাপারগুলো ফিল করতে পারছো কিনা। আসলে ফিজিক্স শুধুমাত্র পারলেই হবে না, ব্যাপারগুলো ফিল করতে হবে, রিয়েল লাইফের সাথে মিলাইতে হবে, তাহলে দেখবা ফিজিক্স সুন্দর, জীবন সুন্দর। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করছিস। ও এই জায়গায় আমরা রোদ কিভাবে বাধা সৃষ্টি করে সেই ব্যাপারগুলা বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা ব্যাপার বুঝবো যে ধরো খেয়াল করো, পৃথিবীতে সবচেয়ে বেশি বেগটা হচ্ছে বা মহাকাশে সবচেয়ে বেশি বেগ হলো আলোর বেগের। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি 3 × 10 কোটি মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেও 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, অবশ্যই তড়িৎ প্রবাহের বেগ আলোর বেগের মতো না, তার চেয়ে কম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গায় আমি যদি একটা তার দিয়ে এখান থেকে আমেরিকা পর্যন্ত যুক্ত করি, একটা তার দিয়ে এখান থেকে আমেরিকা পর্যন্ত যুক্ত করি, তাহলে এখানে সুইচ অন করার সাথে সাথে আমেরিকায় বাল্ব জ্বলে উঠবে। তার মানে এই ইলেকট্রিসিটি পাস হতে কোনো সময় লাগবে না। কিন্তু আলোর বেগে চললেও কিন্তু একটু সময় নেওয়া উচিত, মানে একটু সময় নেওয়ার পরে বাল্ব জ্বলা উচিত। কিন্তু আমি দেখতেছি ইলেকট্রিসিটি পাস হতে তেমন কোনো সময় লাগতেছে না। এই ব্যাপারটা আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি? অর্থাৎ মুহূর্তের মধ্যেই যে কারেন্ট চলে যাচ্ছে, তড়িৎ সিগন্যাল চলে যাচ্ছে, এই ব্যাপারটা আমরা কিভাবে ফিল করতে পারি? চলো এই জিনিসটা একটু ফিল করে চলে আসি। আমরা ধরো শুরুতে ছোটবেলায় মার্বেল খেলছো কে কে? সবাই আমাকে একটু বলো যে মার্বেল খেলছো কে কে?
এভরিবডি, সবাই মার্বেল খেলছো কে কে? ধরো আমরা জানি এটা একটা পরিবাহী তার, আমরা জানি এই পরিবাহী তার বা এটা একটা নল, তার এই পরিবাহী তারের ভেতরে ইলেকট্রন পরিপূর্ণ, ইলেকট্রনে পরিপূর্ণ, তার মানে এটা অসংখ্য মার্বেলে পরিপূর্ণ। হ্যাঁ, অসংখ্য মার্বেলে পরিপূর্ণ, যেগুলো পরস্পরের সাথে চিন্তা করি আপাতত যে লাগা অবস্থা আছে, একটু ফিল করার চেষ্টা করো। তো তুমি সুইচ দিচ্ছ মানে কি করতেছো? ধরো এই নলের ভেতরে তুমি একটা মার্বেল নতুন করে ঢুকাই দিচ্ছ, তার এই মার্বেলটা যখনই তুমি ঢুকাই দিবা সাথে সাথে এই পাশের মার্বেলটা কি পড়ে যাবে না? এই মার্বেলটা কি পড়ে যাবে না? তার মানে এই পাশ থেকে সুইচ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার একটা মার্বেলকে, একটা ইলেকট্রনকে ডিসপ্লেসমেন্ট করা। তার এই ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হওয়ার সাথে সাথে এই পাশের ইলেকট্রনটা কিন্তু পড়ে যাবে, অর্থাৎ তুমি তড়িৎ প্রবাহ পাওয়া শুরু করবা। এই কারণে আমাদের তড়িৎ প্রবাহিত হতে ওই বলার মতো টাইম লাগে না। সবাই আমাকে বলো যে কেন তড়িৎ প্রবাহ আমরা মুহূর্তের মধ্যে পাচ্ছি? এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা আমাকে একটু জানাও, যে এই ব্যাপারটা সবাই ফিল করতে পারছো কিনা। আজকের ক্লাসটা হবে ফিলিংস। আজকের ক্লাসে আমরা ফিজিক্সের প্রেমে পড়ার চেষ্টা করব, আমরা ইলেকট্রিসিটির বেসিকগুলো বোঝার চেষ্টা করব। তোমরা ঠিক এইভাবে ফিজিক্সের প্রত্যেকটা বিষয় যারা ফিল করতে চাও, হৃদয় দিয়ে অনুধাবন করতে চাও, গভীরভাবে প্রেমে করতে চাও, তারা চাইলে আমার ফিজিক্সের একাডেমিক ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তোমাদের 2022 এইচএসসি 2022 এর জন্য আমার কিন্তু রেগুলার ব্যাচ চলতেছে। হ্যাঁ, ফুল ফিজিক্সটা তুমি আমার কাছে কমপ্লিট করে নিতে পারবা। যারা এইচএসসি 2021 আছো তাদের জন্য আলাদা ব্যাচ আছে, তোমরা চাইলে ফুল ফিজিক্সটা আমার কাছে কমপ্লিট করে নিতে পারবে। ফিজিক্সেরও ব্যাচ আছে, ম্যাথেরও ব্যাচ আছে, তোমরা চাইলে ফিজিক্স ম্যাথ দুটাই আমার কাছে কন্টিনিউ করতে পারো। আমি তোমাকে ফিজিক্সের বেস্ট ফিলিংস দিতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা এমন ভাবে করব যাতে একাডেমিক, অ্যাডমিশন টেস্ট সবই কভার হয়ে যায়। একাডেমিকও কভার হয়, অ্যাডমিশন টেস্ট কভার হয়। একদিকে থাকবে ফিজিক্সের ফিলিংস, অন্যদিকে থাকবে ঠাস ঠাস একদম কোপে ভরপুর থাকবে। মানে একদিকে আমরা ট্রিক শিখবো, আরেকদিকে বেসিক শিখবো, একদিকে ফিলিং শিখবো, একদিকে কনসেপচুয়াল টেকনিক শিখবো। সব কিছুতে পরিপূর্ণ হবে আমাদের প্রত্যেকটা ক্লাস। এই জায়গায় ব্যাস রিলেটেড তোদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারিস, আমি সেই প্রশ্নের উত্তর দেব। আর আমাদের শিখিয়ে শেখায় তোরা যে কোনো সাবজেক্ট, সেটা বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, আইসিটি, যে কোনো সাবজেক্টের আমরা চেষ্টা করতেছি একদম বেস্ট লেভেলের কন্টেন্ট নিয়ে আসার জন্য। শুধু প্রত্যেকটা জিনিস শিখলে হবে না, সবচেয়ে সহজে শিখতে হবে, সবচেয়ে ইজি ওয়েতে শিখতে হবে। জিনিস তো সবই এক, সবাই ফিজিক্স পড়ায়, তোকে চিন্তা করতে হবে কোথায় গেলে আমি ফিজিক্সটা সবচেয়ে ভালোভাবে শিখতে পারতেছি। আমার ক্লাস করার পরে তোর যদি মনে হয় যে না, আমি আগে যেরকম ফিজিক্স শিখতাম এখানকার ফিলিংসটা আলাদা, এখানকার টেকনিক ট্রিক্স গুলো আলাদা, তোরা আমার ব্যাচে জয়েন করতে পারিস। এবং আমি বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলবো আমরা সবকিছু সবচেয়ে সহজে দেওয়ার প্ল্যান নিছি, এবং তোরা আমাদের কাছে আসলে আশা করি সবকিছু সবচাইতে সহজে পাবি। তো ব্যাচে ভর্তির জন্য বা আমাদের যে কোনো কোর্সে ভর্তির জন্য সব সময় আমাদের পেজে নক করবি। পেজে নক করলে আমাদের টিম সব সময় তোদের প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। তো এখন তো অনেকে বলছে এতদিন ফিজিক্স ভালো লাগা ছিল, এখন আস্তে আস্তে ফিলিংসে পরিণত হচ্ছে। দ্যাটস থ্যাংক ইউ আয়েশা। তো আমাদের আমরা এইচএসসি 2020 ক্যান্ডিডেট, যারা এইচএসসি 2020 ক্যান্ডিডেট আছো তারা আমার ফিজিক্স রিভিশন ব্যাচে জয়েন করতে পারো। ফিজিক্স রিভিশন ব্যাচে আমরা মোটামুটি 20টা ক্লাসে তোমার ফুল ফিজিক্সটা কমপ্লিট করে দেব। 20টা অধ্যায়ের উপর 20টা ক্লাস হবে। সেখানে আমাদের বেসিক ক্লাস থাকবে, সেখানে টেস্ট পেপার সলভ থাকবে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন কলেজের আসা প্রশ্ন সমাধান করব, একদম কমপ্লিট প্যাকেজ। তো ফিজিক্স রিভিশন কোর্স মাত্র 1530 টাকায় তুমি সেখানে জয়েন করতে পারো চাইলে। এবং আরেকটা ব্যাপার, তুমি তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় বা ভার্সিটি বা মেডিকেল হয়, আমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের প্রাইভেট ব্যাচ আছে, আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথের প্রাইভেট ব্যাচ আছে। তো এই ব্যাচগুলোতে জয়েন করতে পারিস, খুবই মিনিমাম ফি, মাসে মাসে 1000 টাকা করে দিয়ে তোরা কোর্সগুলো করতে পারবি। তোরা ওই ব্যাচগুলোতে জয়েন করতে পারিস। সাইদা, হ্যাঁ নতুন ব্যাচ আছে, একদম শুরু থেকে শুরু করতে পারবে, তুমি আমাকে নক দিও, তাই হবে। ফিজিক্স হচ্ছে ফি হচ্ছে মান্থলি 750 টাকা, ম্যাথেরও ফি মান্থলি 750 টাকা। আর তোমরা যারা এইচএসসি 2022 ব্যাচ আছো
তোমরা যদি ফুল ফিজিক্সটা আমার কাছে কমপ্লিট করে নিতে চাও, অর্থাৎ ফুল ফিজিক্স ফার্স্ট পেপার, তো ফুল ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করতে 6 মাস সময় লাগবে। এট এ টাইম পেমেন্ট করলে দেখো 6 মাসে তোমার লাগবে 750 * 6, তাহলে তোমার এখানে টোটাল 4500 টাকা আসে। আর তুমি যদি এই ফুল পেমেন্টটা এট এ টাইম দিয়ে দাও তাহলে তোমার লাগবে হচ্ছে 3500 টাকা, অর্থাৎ 1000 টাকা ছাড়। তো আমরা আরো কিছু এগুলা নিয়ে পরে কথা হবে, যার প্রয়োজন তারা নক দিও। এবং আমরা এখন ম্যাথের কত বাজে? 9:50। হ্যাঁ 9:50। আমরা এখন আরো কিছু জিনিস ফিল করার চেষ্টা করি। একটা কোশ্চেন দেব এবার আমরা। ধরো 10 কিলোভোল্ট এর সমবিভব তলে একটা প্রশ্ন, দেখি কারা কারা উত্তর দিতে পারে। সমবিভব তলে 100 কুলম্ব এর চার্জকে এ বিন্দু হতে 10 মিটার দূরবর্তী বি বিন্দুতে নেওয়া হলো। দশ মিটার দূরবর্তী বি বিন্দুতে নেওয়া হলো, কৃতকাজ কত? তো আমরা সবাই জানি কৃতকাজ বের করার ফর্মুলাটা হচ্ছে W = QV। তো এখানে Q এর মান দেয়া আছে, Q এর মান দেয়া আছে 100 কুলম্ব এবং B এর মান দেয়া আছে 10 কিলোভোল্ট। তার আগে এখানে আমি 10 কিলোভোল্ট মানে 10 * 1000। এখন আমি তোমাকে এখানে সবাই একটু চিন্তা করো তো দেখি এখানে কি ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো না ভুল হলো? W = QV ঠিক আছে, তাহলে 100 * 10 * 1000 এটাও ঠিক আছে। কিন্তু তুমি একটু স্পেশালি চিন্তা করো এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো তোমার চিন্তার দরজা খুলে দেওয়ার জন্য আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। একটু আগে আমি বলছিলাম কতক্ষণ তড়িৎ প্রবাহিত হয়? যতক্ষণ বিভব পার্থক্য থাকে। যখন উচ্চতা সমান হয় বা বিভব সমান হয় তখন কি পানি প্রবাহিত হয়? বিভব সমান হলে কি তড়িৎ প্রবাহিত হবে? আর যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে কি কোনো কাজ হবে? তাহলে কোনো কাজ হবে না। একটু চিন্তা করো যে বিভব যদি সমান হয়ে যায় তাহলে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে এই জায়গায় তো অনেকে সঠিক উত্তর দিচ্ছ এখানে ইয়েস, যে অনেকে হয়তো চিন্তা করতে পারে ভি হলো 10 * 1000, কিন্তু এটা কেমন বিভব তল? সমবিভব তল। সমবিভব তল মানে যার প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। তাহলে বিভব সমান হলে তো এখানে তড়িৎই প্রবাহিত হবে না। তাহলে তড়িৎ যদি প্রবাহিত না হয় তাহলে এখানে কৃতকাজের মান হবে 0। তাহলে আমার প্রশ্ন, তাহলে W = QV এর ভিটা কি বিভব না বিভব পার্থক্য? সবাই আমাকে বলো তো দেখি W = QV এর ভিটা কি বিভব না বিভব পার্থক্য? W = QV এর ভিটা এখানে বিভব না, এখানে হলো বিভব পার্থক্য। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। W = QV এর ভিটা হচ্ছে বিভব পার্থক্য। এখন আমরা জানি সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এখন এই যে বিকর্ষণ বা আকর্ষণ যেটাই হোক না কেন এটা আসলে কিসের কারণে হয়? এটা তড়িৎ বলরেখার কারণে হয়। এখন তড়িৎ বলরেখা ব্যাপারটা কি? তড়িৎ বলরেখা ধরো এটা একটা আমাদের ধনাত্মক চার্জ, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। খুব ভালো করে বুঝিও, এটা ধনাত্মক চার্জ, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তড়িৎ বলরেখার কথা যদি আমি বলতে পারি, এই জায়গায় তুমি প্রথমে যে কাজটা করবে এই ধনাত্মক চার্জ থেকে খেয়াল করো চার আঁকবে, চার। এখান থেকে তুমি এরকম করে নিয়ে একটা চার আঁকবে, এখান থেকে তুমি খুব সুন্দর করে একটা চার আঁকবে, এরকম করে একটা চার আঁকবে বলরেখা আঁকার জন্য, এরকম করে তুমি একটা চার আঁকবে। এখন তুমি এরকম করে তুমি কমপ্লিট করে দেবে সবকিছু। হ্যাঁ, এই যে বলরেখাগুলা ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করলো, ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করলো, ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করলো। এভাবে আমি বলরেখাগুলো দেখাবো ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করলো।
এখন আমি যদি এই বলরেখাগুলোর কথা বলতে চাই, আদৌ কি এই বলরেখাগুলোর অস্তিত্ব আছে? না, এগুলো হচ্ছে কাল্পনিক বলরেখা। কাল্পনিক বলরেখা যেগুলা ধনাত্মক চার্জ হতে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করে। এখন আমার প্রশ্ন, এই জায়গায় প্রাবল্য বলতে আমরা সামনে একটা প্রাবল্য বলতে হচ্ছে যে কতটুকু আকর্ষণ করে বা কতটুকু বিকর্ষণ করে, এই জিনিসটা আমরা যে জিনিসটা দ্বারা বুঝি সেটা হলো প্রাবল্য। এখন এই প্রাবল্যের দিক হচ্ছে যে কোনো মুহূর্তে স্পর্শক বরাবর। প্রাবল্যের দিক হচ্ছে যে কোনো মুহূর্তে স্পর্শক বরাবর। তাহলে এই জায়গায় তড়িৎ প্রাবল্যের দিক হবে এই বিন্দুতে স্পর্শক বরাবর, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক হবে এই বিন্দুতে স্পর্শক বরাবর। আমরা বলরেখার বৈশিষ্ট্য মনে রাখার জন্য একটা লাইন মনে রাখতে পারি। তো সবাই রাখো, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য যে ধনাত্মক চার্জ হতে বের হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয়, ও সামনে সামনে আছে কাল্পনিক খোলা বক্ররেখা যা ধনাত্মক চার্জ হতে বের হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয় এবং পরস্পরকে ছেদ করে না। এই লাইনটা মনে রাখলে তুমি তড়িৎ বলরেখার সকল বৈশিষ্ট্য মাথায় রাখতে পারবে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্যটা কি? তড়িৎ বলরেখা একটা কাল্পনিক রেখা। দুই নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা। তারপরে তড়িৎ বলরেখার তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধনাত্মক চার্জ হতে বের হয়। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হয়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো পরস্পরকে ছেদ করে না। তাহলে আমরা তড়িৎ বলরেখাটা এভাবে মনে রাখবো, তড়িৎ বলরেখা আমার সাথে সাথে বলো কাল্পনিক খোলা বক্ররেখা যা ধনাত্মক চার্জ হতে বের হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয় কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করে না। সবাই আমার সাথে সাথে একটু বল, কাল্পনিক খোলা বক্ররেখা যা ধনাত্মক চার্জ হতে বের হয়ে, এই যে কাল্পনিক খোলা বক্ররেখা যা ধনাত্মক চার্জ হতে বের হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয় কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করে না। তো এখানে একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে। সেই অনুধাবনমূলক প্রশ্নটা হলো তড়িৎ বলরেখাগুলা পরস্পরকে ছেদ করে না কেন? সবাই একটু খাতায় লিখে ফেল যে তড়িৎ বলরেখাগুলা কেন পরস্পরকে ছেদ করে না। এই জায়গায় খেয়াল করো, যদি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করত, আমরা একটা বলরেখা পরস্পরকে ছেদ করায় দেখাই যে ধরো এই দুটো বলরেখা পরস্পরকে ছেদ করলো, তাহলে তুমি এই বিন্দুর কথা চিন্তা করো, এই বিন্দুর কথা চিন্তা করো। তাহলে এই বিন্দুতে এই বলরেখার জন্য তড়িৎ প্রাবল্যের দিক হবে এই বিন্দুতে স্পর্শক বরাবর। আবার এই বলরেখার জন্য তড়িৎ প্রাবল্যের দিক হবে এই বিন্দুতে স্পর্শক বরাবর। এখন দুইটাই কি তড়িৎ প্রাবল্য, দুইটাই তোমার প্রিয় তোমার বাসার দিক। এখন তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলে যে হচ্ছে আমার প্রিয়তম বা আমার প্রিয়তমার বাসা কোন দিকে, যার যার মতো করে ধরে নাও। একজন বলল তোমার প্রিয়তমার বাসা এই দিকে, আরেকজন বলল তোমার প্রিয়তমার বাসা এই দিকে। অথবা তুমি ঢাকার মার্কেটে আসছো, তোমাকে বললো যে প্রধানমন্ত্রীর কার্যালয় কোন দিকে, একজন বলল এই দিকে, আরেকজন বলল এই দিকে। ভাইয়া, প্রধানমন্ত্রী বাসার দিক তো এক দিক হবে, অনুরূপভাবে তড়িৎ প্রাবল্য তো ভেক্টর রাশি, একটা রাশি, এর দিক যে কোনো একটা দিক হবে। তার মানে হয় এই দিক হবে না এই দিক হবে। তাহলে দুইটা বলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন একই তড়িৎ প্রাবল্যের দিক হয়ে যায় কয়টা? তখন একই প্রাবল্যের দিক হয়ে যায় দুইটা। এখন একই তড়িৎ প্রাবল্যের দিক কখনো দুইটা হইতে পারে না, একই ভেক্টর রাশির দিক কখনো একই বিন্দুতে দুইটা হইতে পারে না। তার মানে যেহেতু একই তড়িৎ প্রাবল্যের দিক কখনো একাধিক হতে পারে না, অর্থাৎ দুইটা বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে এই যে দুইটা বলরেখা কেন পরস্পরকে ছেদ করবে না, এই ব্যাপারটা তোরা বুঝতে পারছিস কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। খেয়াল করো, এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা?
থ্যাংক ইউ। এই জায়গায় হচ্ছে অনেকে কথা বলতেছিস, তো হচ্ছে নজরুল বলছে বুঝতে পারছিস, ফেরদৌস বুঝতে পারছিস, থ্যাংক ইউ। রফিক বুঝতে পারছিস, পিউলি ভৌমিক বলছিস কুপাই দিছিস, থ্যাংক ইউ পিউলি। ফেরদৌস বলছিস ফিল করছিস, ওয়াও। নজরুল বলছিস অনেক সুন্দর করে বুঝাইলেন বস, থ্যাংক ইউ। কল্যাণ বুঝতে পারছিস। তো সবাই আমাকে বল যে এই ব্যাপারটা বুঝতে পারছিস কিনা। যদি দুইটা বর্ণরেখা পরস্পরকে সেট করে তাহলে একই বিন্দুতে দুইটা ভেক্টরের একটা ভেক্টরের দিক একাধিক হয়ে যাচ্ছে। এখন একই বিন্দুতে একটা ভেক্টরের দিক কখনো একাধিক হবে না, তার মানে দুইটা বর্ণরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। তো আজকে আমরা দেখলাম আসলে তড়িতের সকল ধর্মই পানির মতো। এর পরের ক্লাসে আমরা দেখব যে তড়িতের সবকিছুকে মহাকর্ষের সাথে রিলেট করে আমরা পড়ব। সেই ক্লাসটা হবে আরো অনেক অনেক বেশি আকর্ষণীয়, অনেক অনেক বেশি ফিলিংস এর, অনেক অনেক বেশি রোমাঞ্চকর। তো এই জায়গায় অবশ্যই পরের ক্লাসটা আমরা নেব, সেই ক্লাসটা তোরা কোনোভাবেই মিস করিস না, কেউ মিস করিস না। তাহলে সেখানে আরো অনেক আকর্ষণীয়, অনেক চমকপ্রদ, অনেক সুন্দর সুন্দর লেকচার থাকবে। আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব। সবাই আমাকে বল আজকের ক্লাসে তোদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা।